টেক ইট, আমাদের বিয়েতে কিন্তু আসতেই হবে। বর্তমানে অতীতের কথা মনে পড়তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সাদি ভাইয়া ও সিথি উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও দীর্ঘশ্বাস ফেললাম। এদিকে রুদ্রিক গাড়ি থেকে বেরিয়ে হসপিটালের দিকে পা বাড়ায়। হাতে তার লাল টকটকে বেলি ফুল, কাজলের খুব পছন্দ। রুদ্রিক মুচকি হেসে কাজলের কেবিনের সামনে গিয়ে এমন কিছু শোনে। কাজল অন্য কাউকে ভালোবাসত। কথাটি শুনে রুদ্রিকের বুকে অজানা এক ব্যথা শুরু হয়ে যায়। কথাটি এখনও কানে বাজছে রুদ্রিকের। রুদ্রিকের নিয়ে আসা লাল টকটকে গোলাপ ফুল হাত থেকে পড়ে গেল। রুদ্রিক কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। কাজলের কেবিনের সামনে আসতেই কাজলের বলা প্রতিটি কথা রুদ্রিক শুনে ফেলেছে। রুদ্রিক এখনো বিশ্বাস করতে পারছে না কাজল কাউকে ভালোবাসে। রুদ্রিক বাইরেই দাঁড়িয়ে রইল। আমি সাদি ভাইয়া ও সিথির দিকে তাকিয়ে বললাম, আমি সেদিন মেনে নিতে পারিনি জানিস, খুব কষ্ট হয়েছিল আমার। তনয় ভাইয়াকে কখনো বলতে পারিনি তাকে খুব করে ভালোবাসি, তাই হয়তো সে আমার থেকে সেদিন দূরে সরে গিয়েছিল। তনয় ভাইয়াকে ভালোবাসতাম বলেই তাকে অন্য কারো হতে দেখতে পারিনি, তাই সেদিন বিয়ের দিন সিলেট থেকে ঢাকায় চলে এসেছিলাম। আমার অতীতের কথাগুলো শুনে নিজের অজান্তেই সিথি কেঁদে উঠল। সিথি আমার কাছে এসে বলল, কাজল, তুই এতটা কষ্ট চাপা রেখে দিব্যি আমাদের সামনে ছিলে, কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারি নাই। বাহ! আমি হাসলাম। সাদি ভাইয়াও হয়তো বুঝতে পারছে না আমাকে ঠিক কী বলে সান্ত্বনা দেবেন। সাদি কিছু বলবে তখনই তার চোখ যায় দরজার দিকে থাকা রুদ্রিকের দিকে। সাদি অবাকের সুরে বলে, রুদ্রিক, তুই কখন এলি? সাদি ভাইয়ার কথা শুনে আমরা দরজার দিকে তাকালাম। ছোট সাহেবকে দেখে আমার বুকে অজানা ভয় ঢুকে গেল। তাহলে কি ছোট সাহেব সবকিছু শুনে ফেলেছেন? রুদ্রিক দরজার কাছে দাঁড়িয়ে থেকেই বলল, না, মানে কিছুক্ষণ হলো এসেছি। সাদি ভাইয়া ও সিথি একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। সাদি ভাইয়া ও সিথি বেরিয়ে গেল। ওরা চলে যেতেই ছোট সাহেব আমার কাছে এসে খানিকটা ম্লান গলায় বললেন, তনয় নামক ভদ্রলোককে তুই ভালোবাসতি? খুব করে ভালোবাসতাম। কাজলের সোজা কথা শুনে যেন রুদ্রিকের হজম হলো না। রুদ্রিক কাজলের দিকে আরেকটু এগিয়ে কাজলের চোখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো কি তাকে ভালোবাসিস? আমি কাট গলায় বললাম, এইসব কথা অযৌক্তিক। আমি যতটুকু জানি তনয় ভাইয়া বিবাহিত এবং তার একটি ছোট্ট সন্তানও রয়েছে। সুতরাং এইসব প্রশ্নের উত্তর বোধ হয় না দিলেও চলবে। আমাদের কথার মাঝেই তনয় ভাইয়া প্রবেশ করে বললেন, ও সরি, আমি ভুল করে নক না করে চলে এসেছি। ওনাকে তো ঠিক চিনলাম না। তনয়কে দেখে রুদ্রিক হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এই লোক আসার সময় পেল না? আমার বাবাও ভেতরে প্রবেশ করে বললেন, আমাদের বড় সাহেবের ছেলে রুদ্রিক বাবা। তনয় এগিয়ে গিয়ে রুদ্রিকের দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো, আমি তনয় আহিল। রুদ্রিক হাত পা বাড়িয়েই বলে, আমি রাফসিন শেখ রুদ্রিক। হাত না বাড়ানোর জন্য কিছুটা মাইন্ড করে তনয়। রুদ্রিক পকেটে হাত ঢুকিয়ে বলে, আসলে কিছু মনে করবেন না, এই রাফসিন শেখ রুদ্রিক আবার যার তার সাথে হাত মিলায় না। হাত মিলানো হলো বন্ধুত্বের প্রতীক। আমি যাকে তাকে বন্ধু মনে করি না। বিশেষ করে কেউ যদি আমার অতি আপনজনের দিকে হাত বাড়াতে চায়, তাহলে তো তাদের নিজের শত্রু ছাড়া আর কিছুই ভাবতে পারি না। রুদ্রিকের কথা সবার কাছেই বেশ অদ্ভুত লাগলো। কেউ হয়তো বুঝতে পারছে না তার কথা, কিন্তু কাজল খানিকটা নিঃশব্দে হাসে। ছোট সাহেবের প্রতিটি কথাই নিপুণভাবে আমি বুঝতে পেরেছি। তনয় ভাই নিজের হাত নামিয়ে সৌজন্যমূলক হাসি দেয়। আমি তনয় ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, তানিয়া ভাবি কোথায়? আমি নিতিয়ার কাছে যতটুকু শুনেছিলাম আপনার একটি সন্তানও আছে, সেই বা কোথায়? বাবা এবার এগিয়ে এসে বললেন, মা, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন। তনয় বাবা ডক্টরদের সাথে কথা বলে নিয়েছে, তোকে বাসায় আজকেই নিয়ে যাব, তখন না হয়। আমি বাবাকে থামিয়ে বললাম, বাবা, আমার সব কিছু জানার প্রয়োজন আছে। আমার কথা শুনে তনয় ভাই বলে ওঠেন, ঠিক আছে, তোমাকে আমি সব কিছুই বলবো, কিন্তু আলাদাভাবে। আশা করি উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য সবাই বাইরে যাবেন। রুদ্রিক দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, কত বড় সাহস এই ছেলের! এই রাফসিন শেখ রুদ্রিককে বাইরে যেতে বলছে, তাও কিনা আমার কাজলের সাথে কথা বলার জন্য। আমি ছোট সাহেবের অবস্থা বুঝতে পেরে কিছুটা গম্ভীর কণ্ঠে বলি, না, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে প্রস্তুত নই। এখানে যা কথা হবে সব সবার সামনেই হবে। আশা করি আপনি দ্বিমত পোষণ করবেন না। কাজলের কথা শুনে রুদ্রিক মনে মনে খুশি হয়। তনয় ভাই কিছুটা সিরিয়াস হয়ে বললেন, ওকে, যা তোমার ইচ্ছে।
তানিয়াকে আমি সত্যিই ভালোবাসতাম, বিশ্বাস করো। কিন্তু বিয়ের দিন তানিয়া আমারই বন্ধুর হাত ধরে পালিয়ে যায়। কেননা আমার বন্ধু টাকার পাহাড় ছিল, বড়লোক বাপের ছেলে বলে কথা। অন্যদিকে আমি সবে মাত্র অফিস জয়েন করেছি। এত টাকার লোভ তানিয়া সামলে উঠতে পারেনি, তাই সে চলে গেল আমার বড়লোক বন্ধুর হাত ধরে। সেদিন আমিও পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখনই নিতিয়া আমাকে তোমার কথা বলে জানালো। নিতিয়ার কাছে জানতে পারি কিভাবে তুমি আমাকে নিঃস্বার্থহীনভাবে ভালোবেসে গিয়েছো। আমি প্রায় 2 বছরের সময় নেই সবটুকু ঠিকভাবে বোঝার জন্যে, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্যে। অ্যান্ড ফাইনালি আমি বুঝতে পারি, হ্যাঁ কাজল রেখা, তুমি আমার মনে অনেকটুকু জায়গা করে নিয়েছো। তাই তো আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। কথাটি বলে থামল তনয়। রুদ্রিক ঠায় দাঁড়িয়ে রইল, তার স্থির দৃষ্টি কাজলের দিকে। রুদ্রিক ঠিক বুঝতে চাইছে কাজলের মনে ঠিক কী চলছে, কিন্তু রুদ্রিক ব্যর্থ। পেছন থেকে নিতিয়া বলে উঠল, তুই হয়তো ভাবছিস আমি কেন তোকে বললাম তনয় ভাইয়া একটি সন্তানও আছে। আসলে আমি জাস্ট তোর সাথে মজা করছিলাম, জাস্ট তোকে এখানে এসে সারপ্রাইজ করার জন্য। নিতিয়ার কথা শুনে এই মুহূর্তে ঠিক কি বলবো বুঝতে পারছি না। বাবা এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তন্ময় খুব ভালো ছেলে। এখন যখন সব ভুল বুঝাবুঝি মিটেই গেছে, তখন আমি চাইছিলাম তোর এবং তনয়ের বিয়েটা দিয়ে দিতে। কথাটি শুনে রুদ্রিক না বলে চিল্লিয়ে ওঠে। সবাই রুদ্রিকের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কাজলের বাবা বললেন, কি হয়েছে রুদ্রিক বাবা? রুদ্রিক কাজলের দিকে তাকিয়ে খানিকটা জোরালো কণ্ঠে বলল, আপাতত বিয়েটা না হওয়া কি ভালো নয়? না মানে এখন তো কাজল অসুস্থ, বিয়ের কথাটা পরেও বলা যাবে। আশা করি আপনারা কথাটি বুঝবেন। কথাটি বলে রুদ্রিক 1 সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পা বাড়িয়ে বেরিয়ে যায়। রাগে তার হাত পা কাঁপছে। আর কিছুক্ষণ সেখানে থাকলে বোধ হয় সে রাগের মাথায় খারাপ কিছু করে ফেলত। এদিকে আফজাল শেখ ও ঈশানী শেখ আজকে শেখদার ইন্ডাস্ট্রিতে এসেছেন। উদ্দেশ্য ইকবাল শেখদারের সাথে জরুরি মিটিং। ইকবাল সাহেব আফজাল শেখ ও ঈশানী শেখের সাথে হাত মিলিয়ে বললেন, আশা করি আমাদের সামনের প্রজেক্টগুলো ভালোভাবেই হয়ে যাবে। ঈশানী শেখ হেসে বললেন, অবশ্যই। তো ইকবাল সাহেব, যে কথার জন্য আমাদের ডেকেছিলেন তা বলুন। ইকবাল শেখ এইবার কিছুটা সিরিয়াস হয়ে বললেন, আসলে আমি চেয়েছিলাম আমাদের বিজনেসের সম্পর্কটা আত্মীয়তার সম্পর্কে পরিণত করতে। আফজাল শেখ ভ্রু কুঁচকে বললেন, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। মিস ঈশানী থেকে যতটুকু শুনেছি আপনি রুদ্রিকের অতি শীঘ্রই বিয়ে করতে চাইছেন। সুতরাং আমি চাই আমার মেয়ের সাথে রুদ্রিকের বিয়ের সম্বন্ধতা করতে। লাজুকের হঠাৎ করেই প্রচণ্ড মাথা ধরেছে, খানিকটা ঠান্ডাও লেগে গিয়েছে। তাই লাজুক আজ ভেবেছে সে অফিসে যাবে না। যেই ভাবা সেই কাজ। লাজুক কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই কলিং বেল বেজে ওঠে। লাজুক বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে দিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। দিয়াকে দেখে লাজুক ভ্রু কুঁচকে বলে, আপনি হঠাৎ এই সময় এলেন যে? দিয়া কোমরে হাত দিয়ে বলল, শুনলাম আপনি নাকি অসুস্থ, তাছাড়া বাসায় একা থাকেন। আপনার তো সেবা যত্নের প্রয়োজন আছে, তাই না? যতই হোক আমি আপনার বস, আমার একটা দায়িত্ব আছে না? লাজুক মাথা নাড়িয়ে বলল, তা তো আছে। দিয়া এইবার খানিকটা রাগান্বিত। আমাকে এখানে দাঁড় করিয়েই রাখবেন? লাজুক দ্রুত সরে পড়ল। দিয়া এইবার চারিদিকে তাকিয়ে বলে, ঘরের এই অবস্থা কেন? এত অগোছালো কেন আপনি? লাজুক মাথা চুলকে বলে, অবিবাহিত ছেলেদের ঘর এর থেকে ভালো অবস্থাতে থাকে না। দিয়া ভুরু কুঁচকে বলে, তো বিয়ে করে নিন। লাজুক কেশে ওঠে। দিয়া লাজুকের মাথায় হাত বুলিয়ে বলে, আপনি তাড়াতাড়ি রুমে গিয়ে শুয়ে পড়ুন, আমি বরং গিয়ে আপনার জন্য কফিটা করে আসি। বাই দ্য ওয়ে, আমরা দুজন একটা সেলফি তুলে নেই, ওকে? লাজুক কিছু বলবে তার আগে দিয়া বলে ওঠে, আচ্ছা একটু পরে সেলফি তুলবো, আগে আপনার জন্য 1 কাপ কফি নিয়ে আসি। আপনার অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না। কথাটি বলে দিয়া রান্নাঘরের দিকে ছুটে যায়। লাজুক মুচকি হেসে বলে, এই জন্যই আপনাকে এতটা চাই দিয়া ম্যাম। সবে মাত্র বাসায় আমাকে নিয়ে আসা হলো। ঘড়িতে প্রায় 11টা বাজে। জানালার কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি। কি থেকে কি যেন হয়ে গেল। তখনই দরজা বন্ধ হওয়ার আওয়াজ কানে আসলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছোট সাহেব। উনি এত রাতে কেন?
কাজল, তুই কি সত্যি তনয়কে ভালোবাসিস? উত্তরটা দে প্লিজ, আমি আর পারছি না। আমার ভিতরে ঠিক কি হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। ছোট সাহেবের অসহায় মাখা কণ্ঠ শুনে আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কিচ্ছু খায়নি। আমি বলে উঠলাম, কিছু খেয়েছেন? ছোট সাহেব মুখটা যেন বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে। কেননা তিনি হয়তো ভাবেননি তার সিরিয়াস প্রশ্নের ঠিক এইরকম পাল্টা প্রশ্ন করব। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। উনি শুকনো মুখে জবাব দিলেন, আমার খাওয়া দাওয়া তোকে এত ভাবতে হবে না। আমি ওনার দিকে প্রশ্ন ছুড়ে বললাম, আপনি হঠাৎ এই সময়? কেন, এখন কাকে আশা করেছিলি? নিশ্চয়ই ওই তনয় নামক লোকটাকে। আমি যাকে ইচ্ছা স্মরণ করি, তাতে আপনার কি? উনি কিছু বলতে যাবে, আমি আবারও বলে উঠলাম, বাসায় তো আব্বু আম্মু সবাই নেই, তারা বাইরে গিয়েছেন। তাহলে আপনি আমাদের বাড়িতে ঢুকলেন কিভাবে? ছোট সাহেব আমাদের বাড়ির এক্সট্রা চাবি বের করে দেখিয়ে বললেন, তোদের বাড়ির এক্সট্রা একটি চাবি আছে আমার কাছে। আমি ছোট্ট করে ওহ বলে উঠলাম। তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দিচ্ছিস না কেন বলতো? উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার চোখ মুখ দেখে কেমন যেন লাগছিল, তাই আমি পিছিয়ে গেলাম। আমি আমতা আমতা করে বললাম, কিসের উত্তর? উনি আমার আরো কাছে এসে খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, আজকাল তুই আমার প্রশ্নের উত্তর দিতেও দ্বিধায় পড়ে যাচ্ছিস। ওয়াও। আমি নিজেকে গুছিয়ে নিতেই উনি আমার কোমর চেপে আমাকে নিজের মধ্যে আবদ্ধ করে ফেললেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই উনি কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, যতক্ষণ পর্যন্ত আমি নিজের প্রশ্নের উত্তর পাচ্ছি না তোকে আমি ছাড়ছি না। উনি আমার হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশটায় রাখেন। আমি চমকে উঠলাম। আমার মনের মধ্যে যেন ওনার প্রতি হৃদস্পন্দনের প্রতিধ্বনি অতিবাহিত হচ্ছে। উনি প্রশ্ন করে বললেন, এই বুকে অসম্ভব ব্যথা হচ্ছে রে কাজল, তুই কি কিছু বুঝতে পারছিস? কতটা যন্ত্রণার মধ্য দিয়ে আমি যাচ্ছি তা কি তুই বুঝতে পারছিস? আমি ওনার থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে বললাম, আপনার ব্যথা তো আপনি ঠিক করে বুঝে উঠতে পারেন না ছোট সাহেব। আমি কি করে বুঝবো? একটা কথা সবসময় মনে রাখবেন, নিজের ব্যথাটুকু অন্যকে উপলব্ধি করানোর জন্য নিজেকে সেই ব্যথাটুকু ভালো করে উপলব্ধি করতে হয়। ছোট সাহেব আমাকে ছেড়ে দিয়ে বিছানায় বসে নিজের চুল খামচে ধরে বললেন, একটা সত্যি কথা বলি, আজকে যখন শুনলাম তুই অন্য কাউকে ভালোবাসতি তখন নিজের মধ্যে আমার কতটা কষ্ট হচ্ছিল তোকে ঠিক বোঝাতে পারবো না। সব তো ঠিকই ছিল কাজল, তাহলে কেন ওই তনয় নামক লোক তোর জীবনে ফিরে এলো? আমি মলিন হেসে বললাম, আপনাকে আমি বলেছিলাম ছোট সাহেব, মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখন কি হয়ে যায় তা কেউ বুঝতে পারে না। বাইরে থেকে তীব্র বাতাস অতিবাহিত হচ্ছে। বাতাসগুলো জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে আমার চুলগুলোকে যেন আলতো করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। ছোট সাহেব উঠে দাঁড়িয়ে আমার চুলগুলো আলতো করে পরম যত্নে কানের পেছনে গুজে দিতে দিতে বলছেন, বিশ্বাস কর কাজল, যখন শুনলাম তোর বাবা ওই লোকটার সাথে তোর বিয়ে দেওয়ার কথা ভাবছে তখন আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। মনে হচ্ছিল সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেই। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার ভেতরে এমন এক দহন হচ্ছে যার পরিণতি খুব ভয়ঙ্কর। উনি আচমকা আমার গাল চেপে ধরে বললেন, আমার ভিতরে এই দহনের সৃষ্টি কে করেছে? তুই করেছিস? তুই যদি ভেবে থাকিস তুই এই বিয়েতে রাজি হয়ে যাবি তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখ, আমি থাকতে তা কখনোই হবে না। তোকে অন্য কেউ পেতে পারে না, তোর উপর শুধু আমার অধিকার। কিসের অধিকার আপনার আমার উপর? কে আমি আপনার? উনি খানিকটা চুপ থেকে বললেন, হ্যাঁ, তোর উপর আমার সব থেকে বেশি অধিকার, কেননা তোকে আমি। কথাটি বলতে গিয়েও থেমে যায় রুদ্রিক। আমি জোরে হেসে উঠলাম। ছোট সাহেব অবাক হয়। আমি হেসেই বলে উঠলাম, আপনার তো নিজের অনুভূতিটুকুও প্রকাশ করার ক্ষমতা নেই, তাহলে কিসের জোরে আমার উপর অধিকার ফলাচ্ছেন বলতে পারেন? আমার কণ্ঠে ছিল এক রাশ রাগ। উনি কিছু বলতে নিলেই আমি ওনার হাত ধরে ঘরের বাইরে নিয়ে গিয়ে আমি নিজের রুমের ঢুকে দরজা বন্ধ করে দিলাম। উনি দরজা ধাক্কিয়ে বলে, এইসব কি অসভ্যতামি কাজল, দরজা খোলো বলছি। আমি দরজার ওপাশ থেকে কড়া কণ্ঠে বললাম, যখন নিজের অনুভূতিগুলো বোঝার ক্ষমতা অর্জন করবেন তখনই আমার সামনে এসে এসব অধিকার ফলানোর কথা বলবেন। রুদ্রিক রাগ হয় নিচের উপর, সে দেয়ালে জোরে পাঁচ মারে। রুদ্রিক অনেক কিছুই বলতে চায় কাজলকে, কিন্তু ঠিক গুছিয়ে বলে উঠতে পারে না। রুদ্রিক গটগট করে বেরিয়ে চলে যায়। ছোট সাহেব চলে যেতেই আমি বিছানায় বসে পড়ি।
আমার মনের মধ্যে যে ঝড় চলছে তা আমি কি করে বোঝাবো। একদিকে তনয় ভাইয়া, যাকে একসময় আমি খুব করে ভালোবাসতাম, অন্যদিকে ছোট সাহেব, যাকে আমি আঁকড়ে ধরে থাকতে চাই, কিন্তু উনি তো নিজের অনুভূতি ঠিক করে বুঝে উঠতে পারছেন না। আকাশের দিকে তাকিয়ে বললাম, ছোট সাহেব, সময় থাকতে নিজের অনুভূতি প্রকাশ করে ফেলুন, না হয় বড্ড দেরি হয়ে যাবে। লাজুক সোফায় বসে দিয়ার কার্যকলাপ দেখছে। দিয়া বেশ মনোযোগ দিয়েই কফি বানাচ্ছে। দিয়া কফিটা নিয়ে এসে লাজুকের হাতে ধরিয়ে দেয়। লাজুক কফি কাপটা হাতে নিয়ে এক চুমুক দেয়। বেশ ভালোই হয়েছে খেতে। দিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে লাজুকের দিকে। লাজুক মুচকি হেসে বলল, খুব ভালো হয়েছে কফিটা। দিয়া খুশি হয়ে বলে, নাকবো স্যারেঞ্জাম অ্যাসিস্ট্যান্ট, আপনার ভালো লেগেছে? ওয়াও, এই খুশিতে একটা সেলফি হয়ে যাক। লাজুক মাথা নাড়ায়। দিয়া লাজুকের সাথে একটা সেলফি তুলে পোস্ট করে দেয়। দিয়া লাজুকের পাশে বসে বলে, আচ্ছা, আপনি কয়দিন এভাবে অবিবাহিত থাকবেন? আজকে না হয় আমি আপনার যত্ন করলাম, কালকে কি করবে? লাজুক বিড়বিড় করে বলে, আপনি ছাড়া আবার কে করবে? দিয়া ভ্রু কুঁচকে বলে, কি বিড়বিড় করছেন? লাজুক মাথা নাড়িয়ে বলে, তেমন কিছুই না। আপনি কথাটা ঠিক বলেছেন, এইবার একটি বিয়ে করে নেওয়া খুব দরকার। কিন্তু আপনি বিয়ে করবেন না? লাজুকের প্রশ্নে দিয়া হেসে বলে, এইসব বিয়ে মানেই ঝামেলা। আমি আবার হ্যাপি রিল্যাক্স, নিজের লাইফ নিয়ে ভালোই আছি। সেলফি তুলি, মজা করি, ব্যাস, লাইফের কি লাগে? লাজুক খানিকটা ধরা গলায় বলে, দিয়া ম্যাম, কাউকে ভালোবেসে দেখুন, লাইফটা আরো সুন্দর হবে। লাজুকের প্রশ্নে দিয়া দমে যায়। লাজুক দিয়ার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে, একজন আপনাকে এক সমুদ্রের সমান ভালোবাসে, সেই খবর কি আপনি রাখেন? দিয়া কথাটি শুনে চমকে ওঠে। দিয়া বলে ওঠে, আমাকে যেতে হবে, রাত হয়েছে বেশ। কথাটি বলেই দিয়া কোনো রকম বেরিয়ে যায়। লাজুক জানে দিয়া সবকিছুই বুঝতে পারে, তবুও শুধু তার পালাই পালাই করে। আফজাল শেখ আপাতত ঈশানী শেখের সাথে জরুরি কথা বলতে চাইছেন, তাই ঈশানী শেখকে ডেকে পাঠিয়েছেন। ঈশানী শেখ রুমে প্রবেশ করে বললেন, কিছু বলবি? আফজাল শেখ ঈশানীকে বসতে বলে নিজেও সোফায় বসে খানিকটা চিন্তিত গলায় বলল, ইকবাল সাহেবের প্রস্তাবের কথা আমি ভেবেচিন্তে দেখলাম, ওনার মেয়ে যথেষ্ট ভালো। রুদ্রিকের সাথে বিয়ে হলে মন্দ হবে না, কিন্তু আমার চিন্তা এক জায়গায়, রুদ্রিক রাজি হবে তো? ঈশানী শেখ বললেন, অবশ্যই হবে। তাছাড়া এতে আমাদের বিজনেসেরও বেশ বেনিফিটস হবে। আমাদের বিজনেস এখন বেশ একটা ভালো যাচ্ছে না। এই মুহূর্তে ইকবাল শেখ যদি আমাদের বেয়াই হয়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে এর থেকে ভালো আর কি হবে? আমার মনে হয় না রুদ্রিকের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। আমার ছেলেকে আমি যতটুকু জানি, তাতে তাকে না জানিয়ে বিয়ের কাছে এগোলে এতে বিপরীত হবে। জেসমিন শেখ রুমে প্রবেশ করতে করতে কথাটি বললেন। ঈশানী শেখ বাঁকা হেসে বললেন, জেসমিন, তুমি অন্তত এইটা তো জানো, ছেলেটা তোমার হলেও রুদ্রিক আমার কথার বাইরে একটি কাজও করবে না। আমি যদি তাকে বলি তাহলে সে কিছুতেই দ্বিমত পোষণ করবে না। ওয়েট, আমি এখনই রুদ্রিককে ফোন করে বাসায় আসতে বলছি, তারপর না হয় সব কথা সামনাসামনিই হবে। কথাটি বলে ঈশানী রুদ্রিকের নাম্বারে কল করে। ক্লাবে বসে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসে আছে রুদ্রিক। অনেকক্ষণ ধরে তার ফোন বেজে চলেছে। রুদ্রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ঈশানী শেখের নাম। রুদ্রিক ফোন কেটে দেয়। অনেক কিছুই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তখনই তার কাঁধে শাদি হাত রাখে। শাদিকে দেখে রুদ্রিক দাঁতে দাঁত চেপে বলে, তুই এখানে কি করছিস? শাদি রুদ্রিকের পাশে বসে বলে ওঠে, শান্ত হ রুদ্রিক, আমি জানি তোর মনে এখন কি চলছে। কাজল যাকে ভালোবাসতো সে হঠাৎ চলে আসাটা তুই ঠিক মেনে নিতে পারছিস না, তাই তো? সোজাসুজি কাজল নিজের মনের কথা বলে দে ভাই, প্লিজ। রুদ্রিক অবাক হয়ে বলে, তুই এসব আমাকে বলছিস কেন? তুইও তো কাজলকে ভালোবাসতি, তাই না? শাদি খানিকটা হেসে বলে, সত্যি সত্যি তুই বড্ড অবুঝ রুদ্রিক। তোকে জেলাস করানোর জন্য এত কিছু করেছি, অথচ তুই বুঝতে পারলি না। রুদ্রিক বলে ওঠে, তার মানে তুই এতদিন আমার সাথে নাটক করেছিস? শাদি ভ্রু কুচকে বলে, তাই, কিন্তু যে কাজের জন্য এত কিছু করলাম সে কাজটাই তো হলো না। সময় থাকতে নিজের মনের কথা
খুলে বল কাজলকে। একটা কথা মাথায় রাখবি, কাজলের মতো মেয়ে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাছাড়া কাজলের মনেও তোর জন্য জায়গা আছে রুদ্রিক। রুদ্রিক কিছুটা অভিমানী সুরে বলে, সব অনুভূতিগুলো কেন খুলে বলতে হবে? কাজলের তো বুঝে নেওয়া উচিত, তাই না? সাদি রুদ্রিকের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, কাজল তোর অনুভূতিগুলো বুঝতে পারে না এমন কিন্তু নয়, সে ঠিকই বোঝে। তবু কেন অবুঝ হয়ে থাকে? সাদি রুদ্রিকের প্রশ্নে মুচকি হেসে বলে, রুদ্রিক ভাই আমার, মেয়েরা সবসময় অনুভূতি প্রবণ হয়। তারা সবসময় চায় তাদের প্রিয়জনের মুখে ভালোবাসি কথাটা শুনতে। ভালোবাসি কথাটিতে এক প্রকার মায়া মিশ্রিত আবেগ মেশানো রয়েছে। আই লাভ ইউ কথাটি থেকে ভালোবাসি কথাটি অধিক সুন্দর। সাদির কথা মনোযোগ দিয়ে শোনে রুদ্রিক। এতদিন সে সাদির মতো একজন ভালো বন্ধুকে ভুল বুঝেছে। কথাটি ভেবেই রুদ্রিক খারাপ লাগছে। রুদ্রিক কিছু না ভেবে সাদিকে জড়িয়ে ধরল। সাদিও তার বন্ধুকে জড়িয়ে ধরল। রাত প্রায় 2টো। অন্ধকারে দাঁড়িয়ে কিছু একটা ভেবে মুচকি হাসছে রুদ্রিক। সে কিছু একটা ভেবে কাজলকে মেসেজ দিল, তোর মতো মেয়ে রাফসিন শেখ রুদ্রিকের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভাবা যায়? যার পিছনে সারাদিন মেয়েরা ঘুরঘুর করে সেই ছেলের ঘুম তুই কেড়েছিস? কত বড় সাহস তোর! ছোট সাহেবের এমন মেসেজে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে আরেকটি মেসেজ এলো, নিশ্চয়ই তুই খুব ভালো করে ঘুমাচ্ছিলি তাই না? খুব ভালো হওয়ারই কথা, নিজের আগের ভালোবাসা ফিরে এসেছে তাই না? রুদ্রিক মেসেজটি দিয়ে হাসল। রুদ্রিক জানে এখন কাজল তাকে নিয়ে ভাববে। রুদ্রিকের ভাবনার মাঝেই একজন লোক এসে বললেন, স্যার আপনার কথা মতো আমরা সব রেডি করে ফেলছি। রুদ্রিক লোকটির দিকে তাকিয়ে বললেন, যেভাবে করতে বলেছিলাম সেভাবেই করেছেন তো? লোকটি মিষ্টি হেসে বললেন, অবশ্যই স্যার, আপনি ঠিক যেইভাবে সবকিছু আয়োজন করতে বলছিলেন ঠিক সেইভাবেই সবকিছু করছি। রুদ্রিক ধন্যবাদ বলে লোকটির হাতে 1000 একটি নোট বের করে দেয়। লোকটি নোটটা নিয়ে চলে যায়। রুদ্রিক দৃষ্টি সামনের দিকে। সে পকেটে হাত গুছিয়ে একটি সিগারেটের প্যাকেট বের করে সিগারেটটা ধরাতে যায়, কিন্তু সে ধরাই না, পা দিয়ে পিষে ফেলে। রুদ্রিক গাড়ি বের করে বেরিয়ে পড়ে। অন্যদিকে রুদ্রিকের নাম্বার কালকে থেকে বন্ধ। ঈশানী শেখ চারিদিকে পায়চারি করে যাচ্ছে। এই বিয়ের প্রস্তাব হাতছাড়া করা যাবে না। কোম্পানির অনেক লাভ হবে যদি এই বিয়েটা হয়। ঈশানী শেখ মনে মনে স্থির করে ফেলেন, যে করেই হোক এই বিয়েতে রুদ্রিককে রাজি করাতেই হবে। কথাটি ভেবে ঈশানী শেখ ইকবাল শিকদারের নাম্বারে ফোন করেন। ইকবাল শিকদার বলে ওঠেন, জি মিস ঈশানী বলুন। আসলে আমি আপনাকে এবং আপনার মেয়েকে কালকে আমাদের বাড়িতে রাতে ডিনারের জন্য ইনভাইট করতে চাই। তখন না হয় বিয়ের ব্যাপারটা এগিয়ে নেওয়া যাবে, তখন রুদ্রিকও উপস্থিত থাকবে। এতে সব থেকে ভালো দিকটি হচ্ছে ছেলে মেয়ে একে অপরকে দেখে নেবে। ইকবাল শিকদার হেসে বললেন, অবশ্যই আমার আপনার প্রস্তাব পছন্দ হয়েছে। এদিকে ওনার মেসেজের ঢিল কীরকম উত্তর দেব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালাম। বেশ বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 10টা। পাশে রাখা কফিটা মুখে নিয়ে রেখে দিলাম। আমার এখন কিছুই ভালো লাগছে না, কিন্তু হুট করে তনয় ভাইয়ের ফিরে আসাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। নিতিয়া ও তনয় ভাই এখানে তনয় ভাইয়ের আপন খালামুনির বাসায় থাকছেন। তারা এখনও এখানে আছেন নাকি সিলেটে ফিরে গেছেন? প্রশ্ন জাগলো মনের ভেতর আমার। কাজল, এখন কেমন আছিস তুই? নিতিয়া রুমে ঢুকে আমার দিকে প্রশ্ন ছুঁড়ে ফেলল। আমি কোনো রকম শুকনো গলায় বলে, আছি ভালোই। তা তোদের তো সিলেটে ফিরে যাওয়ার কথা, যাবি না? নিতিয়া মুখ ফুলিয়ে বলে, কেন, আমরা চলে গেলে বুঝি ভালো হবে? আমি বলে উঠলাম, না আসলে আমি শুধু একটু জিজ্ঞাসা করলাম। মা রুমে ঢুকে বলে, এইসব কি প্রশ্ন কাজল? তোর বাবা তোর সাথে এখন তনের বিয়ের কথা ঠিক করেছেন, সুতরাং নিতিয়াদের এখন সিলেটে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি বলে উঠলাম, বিয়েতে তো আমি এখনো হ্যাঁ বলিনি। তুই তো দ্বিমত পোষণ করিসনি। কিন্তু মা, আমার কথার মাঝে মা বলে ওঠে, কিসের কিন্তু? তুইকে ভালোবাসিস, তার সাথেই তো তোর বিয়েটা হচ্ছে, তাহলে সমস্যাটা কি? আমি মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, অনেক সময় ভালোবাসা ফিকে হয়ে যায়। কিছু ভালোবাসা আড়ালে থাকতে থাকতে তা এক সময় হারিয়ে যায় অন্য কারো ভালোবাসার মায়া জালে। হ্যাঁ, ছোট সাহেবের মায়া জালে আমি পড়ে গিয়েছি। মনে মনে কথাটি বললাম আমি। তনয় রুমে ঢুকে কাজলের এমন কথায় কিছুটা থেমে যায়। ভালোবাসা ফিকে হয়ে যায় মানে কি? তার মানে কি কাজল রেখা এখন তাকে ভালোবাসো না?
মনে মনে প্রশ্ন করল নিজেকে তনয়। আমার কথা শুনে নিতিয়া আমার পাশে এসে বলে উঠল, তোর কথা আমি সত্যিই বুঝতে পারছি না কাজল, তোর মনে হঠাৎ কি চলছে? নিতিয়ার প্রশ্নে আমি জানালার আকাশের দিকে তাকালাম। আমার মা কিছু বলবে তখনই কলিং বেল বেজে উঠল। মা তড়িঘড়ি করে দরজা খুলে দেখে রুদ্রিকের দিকে দেখে মা বলে ওঠেন, আরে ছোট সাহেব, এসো ভিতরে এসো বাবা। রুদ্রিক ভিতরে ঢুকেই বলে, আসলে কাজলের শরীরের অবস্থা জানার জন্য এসেছিলাম। রুদ্রিকের কথা শুনে কাজলের মা এসে বলে উঠলেন, তোমার জন্য আমার মেয়েটি এরকম একটা বিপদ থেকে রক্ষা পেল, তার মধ্যে তুমি আমাদের বাড়িতে এসেও খবর নিচ্ছ। সত্যি ছোট সাহেব, তুমি খুব দায়িত্ববান ছেলে। রুদ্রিক হাসে। কাজলের মা বলে উঠলেন, তুমি চাইলে কাজলের ঘরে যেতে পারো, তনয় ও নিতে আছে। তনয়ের কথা শুনে রাগ উঠল রুদ্রিকের। এই লোকটা এত কাজলের আশেপাশে ঘুরঘুর করে, ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিতে। কথাটি ভেবে রুদ্রিক ও কাজলের রুমের দিকে পা বাড়ায়। তনয় ভাই এগিয়ে এসে বললেন, কাজল, তোমার সাথে আমার কিছুটা পার্সোনালি কথা বলাটা প্রয়োজন। কিছু কথা ক্লিয়ার করতে চাই। তখনই ছোট সাহেব শুকনো মুখে দরজায় নক করে বলে ওঠে, ভিতরে আসবো? তনয় রুদ্রিককে দেখে বলল, আপনি হঠাৎ এই সময়? রুদ্রিক তনয়ের দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, কাজলকে দেখতে এসেছিলাম। আপনার কোনো সমস্যা? তনয় হাত ভাঁজ করে বলে, আমার সমস্যা হবে কেন? কোনো সমস্যা নেই। ছোট সাহেবকে দেখে আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো অনেক কিছু আমাকে বলতে চায়। আমি মুখ ঘুরিয়ে ফেলে তনয় ভাইকে উদ্দেশ্য করে খানিকটা জোরেই বলি, তনয় ভাই, আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাই তো? ঠিক আছে, আমিও প্রস্তুত। বিকেলে আমি আপনাকে রেস্টুরেন্টের লোকেশন টেক্সট করে দেব, তখন না হয় আমাদের ভেতরের সব পার্সোনাল কথা বলে নেব। কাজলের কথা শুনে রুদ্রিকের রাগ করা স্বাভাবিক হলেও সে রাগ করল না, বরং হাসলো খানিকটা। কেননা রুদ্রিক জানে কাজল তাকে জেলাস ফিল করানোর জন্য এই সব বলছে, কিন্তু রুদ্রিকের মাথায় তো অন্য চিন্তা চলছে। বিকেল প্রায় 4টা। ভাবলাম আজকে একটি শাড়ি পরব। যেই ভাবা সেই কাজ, হুট করে একটি শুভ্র রঙের শাড়ি চুজ করলাম। শুভ্র রংটা ছোট সাহেবের খুব পছন্দের। যদিও তনয় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু তবুও ছোট সাহেবের পছন্দই আমার কাছে সব। হাতের পার্সটা নিয়ে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। বাড়ি থেকে বের হতেই ছোট সাহেবকে আমার নজরে পড়ল। উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, বরাবরের মতো নিজের একটা ড্যাশিং লুক নিয়ে। উনি আমার দিকে এক পলক তাকিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তাজ্জব হয়ে গেলাম। উনিও ফ্রন্ট সিটে বসে সানগ্লাসটা পরে গিয়ে গাড়ি স্টার্ট দিলেন। আমি কিছু বলবো, উনি আমার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে আমার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, ডোন্ট শাউট, এক জায়গায় যাব, সেখানে গেলেই সব জানতে পারবি। কথাটি বলে উনি দূরে সরে আছেন। আমি শুকনো ঢোক গিললাম। উনি আমাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার মুখে বাঁকা হাসি ঝুলছে। তুই যদি আরেকটা কথা বলিস কাজল, তাহলে তোর মুখ বন্ধ করতে আমাকে রোমান্টিক টর্চার করতে হবে। রুদ্রিকের রোমান্টিক টর্চার নিশ্চয়ই তুই আপাতত চাচ্ছিস না। কথাটি বলে উনি বাঁকা দাঁতের হাসি দিলেন। আমি বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। উনি চাইছেনটা কি? কি সব কথা বলছেন? বাবা গো, মাথা ঘুরবে মনে হয়। আমি বাইরের দিকে তাকালাম। রুদ্রিক ড্রাইভ করতে করতে নিচের হাত কাজলের হাতে রাখলো। কাজল অবাক পানে তার দিকে তাকিয়ে রইল। রুদ্রিক সামনের দিকে তাকিয়ে বলল, হয়তো তোকে এইভাবে নিয়ে আসে তুই বিরক্ত হয়েছিস। আজকে তোর তনয়ের সাথে মিট করার কথা, বাট মিট করার আগে তোকে কিছু জানানো প্রয়োজন। আমাকে কিছু মুহূর্ত দিবি কাজল? শুধুমাত্র কিছু মুহূর্ত তোর কাছে চাই। ওনার কণ্ঠে ছিল কিছু পাওয়ার আকুলতা। আমি ওনার হাত নিজের হাত থেকে সরালাম না, বরং মিষ্টি হেসে বাইরে তাকালাম। রুদ্রিক তার উত্তর পেয়ে গেছে। সেও হাসলো। রুদ্রিক গাড়িটি একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে রাখলো। চারিদিকে কেমন যেন নির্জন। রুদ্রিক গাড়ি থেকে বেরিয়ে কাজলের দিকে হাত বাড়ালো। কাজলও রুদ্রিকের হাতে হাত রেখে গাড়ি থেকে বেরিয়ে এলো। জায়গাটা বেশ গাছগাছালিতে পূর্ণ। আমি এগিয়ে গিয়ে কুটি ঘরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। চারপাশে এত গাছপালা থাকায় সূর্যের রশ্মি কুটি ঘরে পড়ছে না। বাইরে থেকে কতটা সুন্দর। বিকেলের সময় এখন
গাছের ফাঁক থেকে গোধূলির এক টুকরো রং কুটি ঘরের চালে এসে পড়েছে। জায়গাটা বেশ জনমানবহীন হওয়ায় পাখিরা নিজেদের মতো গাছের ডালে বসে গান গেয়ে যাচ্ছে। ছোট ছোট ফুলগুলো যেন ঝরে পড়ছে কুড়ে ঘরের ছোট্ট চাল থেকে। ছোট ছোট বেলি ফুল দিয়ে ছোট্ট একটি রাস্তা হয়ে গেছে। পথে বড় একটা বট গাছ, চারদিকে সতেজ বাতাসে আমার মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। ঢাকা শহরে এত সুন্দর জায়গা হয়, আমার ভাবনার মাঝেই উনি বলে উঠলেন, জায়গাটা কেমন লাগলো? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এইরকম জায়গা ঢাকা শহরে একেবারে নাই বললেই চলে। এই জায়গার সন্ধান আপনি পেলেন কি করে? সেই উত্তর না হয় পরে দিচ্ছি। তনয় অনেকক্ষণ ধরে কাজলের জন্য অপেক্ষা করছে, কিন্তু কাজলের আসার কোনো নাম নেই। এখনো কেন আসছে না? তনয় ফোন বের করে কাজলের নাম্বারে ফোন দিল, কিন্তু কাজল ফোন ধরছে না। খানিকটা অবাক হলো তনয়। অন্যদিকে উনি আমার দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, কাজল, মনে হচ্ছে প্রকৃতিতে সৌন্দর্য এবং শুভ্র রাঙাপরি সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমার চোখ যেন ধাঁধিয়ে গেল। আমার কেমন যেন লজ্জা পাচ্ছে ওনার কথা শুনে। আমি অন্যদিকে ঘুরে তাকালাম। রদ্রিক হেসে কুড়ে ঘরের ভিতরে চলে গেল। আমি পাশে তাকিয়ে দেখি উনি নেই। কোথায় গেল? উনি আমার কাঁধে হাত রাখতেই আমি পেছন ঘুরে গেলাম। মুহূর্তেই যেন আরেক দফা চমকে উঠলাম। ওনার গায়েও শুভ্র রঙের পাঞ্জাবি, ঠোঁটে ঝুলছে সেই মন মাতানো বাঁকা দাঁতের হাসি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, শুভ্র রং সুন্দর, খুব সুন্দর। আপনার সাথে যেন আরও ভালোভাবেই মানায় এই রংটি। উনি ব্রু কুচকে বলে ওঠে, তাই? তাই। উনি এবার খানিকটা দুষ্টুমি করে বললেন, ফাইনালি তাহলে তুইও আমার প্রেমে পড়ে গেলি? বাহ। আমি আমতা করে কিছু বলবো তার আগেই উনি বলে ওঠেন, আচ্ছা কাজল, তুই তো আজকে তনয়ের সাথে দেখা করতে যাচ্ছিলি, তাহলে আমার পছন্দের এই শুভ্র রঙের শাড়িটা পরেছিস কেন? আমি আনমনে বলে উঠলাম, আমার পছন্দ আমার কাছে সব, কেননা আমি আপনার কাছে স্পেশাল। কতটুকু স্পেশাল? ওনার প্রশ্নে আমি মুচকি হেসে বললাম, আপনার কাছে আমি ঠিক যতটুকু স্পেশাল, ঠিক ততটাই আপনি আমার কাছে স্পেশাল। উনি আমার প্রশ্নে দমে গিয়ে বললেন, কাজল, শুভ্র রংটা আমার খুব পছন্দের। আমি মনে করি শুভ্র রং ভালোবাসার সৌন্দর্যকে বহন করে, কেননা শুভ্র রঙে কোনো প্রকার ভেজালের প্রলেপ নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা। আমি ওনার দিকে তাকিয়ে কথাগুলো শুনলাম। উনি আবারও বলে ওঠেন, পায়ের জুতোটা খুলে খালি পায়ে মাটিতে হেঁটে সামনে চল। দারুণ একটা অভিজ্ঞতা হবে তোর। সকালবেলা বৃষ্টি হওয়ার জন্য মাটিগুলো নরম হয়ে গেছে। মাটির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কথাটি বলে আমি নিজের পায়ের জুতো খুলে দিলাম। উনি নিজের জুতো জোর খুলে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। এদিকে সিথি মুখ ফুলিয়ে সাদির কাছে আসে, নিজের নোটসগুলো জমা দেয়। সাদি নোটসগুলো চেক করতে করতে বলল, নোটসগুলো নিজে করেছো নাকি জুনিয়রদের দিয়ে সব করিয়েছো? সিথি শুকনো ঢোক গিলে বলল, না না, আমি নিজেই করেছি। সত্যি। সাদি এক পলক সিথির দিকে তাকিয়ে বলে, মিথ্যা কথা কম বলো, এইগুলো তুমি জুনিয়রদের দিয়েই করিয়েছো, তা আমি খুব ভালো করে জানি। ওকে, অ্যান্ড সব থেকে বড় কথা, এত ফাঁকিবাজি কিভাবে করো? সিথি মুখটা বেঁকিয়ে বলল, বেশ করি, ফাঁকিবাজি করি। তোমার মতো তো আর নিরামিষ হয়ে যায়নি, এটাই ভালো। আমি আবার নিরামিষ? সাদির প্রশ্নে সিথি বলে উঠল, তা নয় তো কি, সারাদিন পড়াশোনা নিয়েই থাকো এবং মাস্টার মশাইয়ের মতো আমার উপর হুকুম দাও। ভালোবাসার কিছু জানো তুমি? তোমার নাম নিরামিষ মাস্টার মশাই রাখা উচিত। সিথির এমন উদ্ভট নাম শুনে সাদি খিলখিল করে হেসে উঠল। সাদির খিলখিলানো হাসির শব্দে সিথির মনে ভালো লাগার ঢেউ বয়ে গেল। নরম মাটির মধ্যে বেলি ফুলের রাস্তা দিয়ে আমি ওনার পেছন পেছন যাচ্ছি। সব কিছুই যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি আরেকটু এগিয়ে যেতেই আমার মুখ অটোমেটিক হা হয়ে গেল। সামনে একটি ছোট্ট নদী। এখন গোধূলির সময়। গোধূলির আবিরের রাঙা আস্তানময় লাল সূর্য। দিন শেষে থেমে আসে চারপাশের কর্মকোলাহল। প্রকৃতিতে নেমে আসে অন্যরকম এক প্রশান্তি। স্বর্গীয় আভায় রাঙানো আকাশ। এই শোভা, এই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখের তৃষ্ণা যেন মেটে না। আকাশের রক্তিম রঙে নীল জল রঙিন হয়ে ওঠে। নদীর জলে ভাসমান ছোট্ট ছোট্ট নৌকা। আমি চারপাশে তাকালাম।
তখনই কেউ গেয়ে উঠল, আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো, আজ লোক ও ন জানা বিকেলে গান দিল গোধূলি এক মুঠো, তুমি যাবে কি বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ, তুমি পাবে কি পাবে কি, সামনে বেপরোয়া ঢেউ। গানটি গাইতেই ছোট্ট নৌকা থেকে ছোট সাহেব বেরিয়ে এসে আমার দিকে হাত দিলেন। আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আমি ওনার হাতে হাত রেখে নিজেও গেয়ে উঠলাম, ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। মাঝি নৌকা ছেড়ে দিল। চারদিকে সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়ে আছে। উনি আমার দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে বললেন, শহরের ধুলা আর ধোঁয়ায় বিরক্ত হওয়া মনটাকে সহজেই ভালো করে দিতে পারে এই প্রকৃতি। আমি জানি গোধূলির তোর খুব পছন্দ কাজল। তোর মনে আছে কাজল, একদিন তুই বলেছিলি নিজের কোনো আপন মানুষের সাথে গোধূলি বেলা উপভোগ করার ইচ্ছে, তাই ভেবেছি এই গোধূলির মুহূর্তেই তোকে আমি নিজের মনের কথা বলে দিব। আমি ওনার চোখে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি তো সেই কবে থেকেই আপনার মনের কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি ছোট সাহেব। নৌকাটা মাঝপথে এসে থেমে গেল। উনি খানিকক্ষণ চুপ থেকে বললেন, রাফসিন শেখ রুদ্রিক, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে যাকে বলে, সারাদিন গার্লফ্রেন্ড নাইট ক্লাব নিয়েই থাকে সে। কিন্তু এমনটা আমি ছিলাম না কাজল, বিশ্বাস কর। ছোটবেলার এমন কিছু আঘাত পেয়েছি, এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছি যা খুবই ভয়ঙ্কর ছিল আমার কাছে। তাই নিজের অস্তিত্ব সকলের কাছে বিলীন করার জন্যে নিজেকে এসব রঙিন জগতের সাথে মিলিয়ে ফেলেছিলাম। উনি আমার হাত ধরে চুমু খেয়ে বললেন, কিন্তু তুই আমার ঠিক সেই ক্ষত জায়গাগুলো খুব ভালো করে বুঝিস। তোর কাছে গেলে এক প্রকার শান্তি পাই আমি। তোকে হারানোর ভয় আমার এক প্রকার গ্রাস করে ফেলেছিল। তোর জন্য আমি দিনের পর দিন পসেসিভ হয়ে উঠছিলাম কাজল, এমনকি সাদিকে নিয়েও জেলাস হয়ে উঠেছিলাম। এখন তো তোর আগের ভালোবাসা তনয় ফিরে আসায় আমার ভয়টা আরও বৃদ্ধি পাচ্ছে। যদি তুই তার কাছে ফিরে যাস, তার সাথে এই বিয়েটাতে রাজি হয়ে যাস, তাহলে আমার কি হবে কাজল? তোকে আমার অনুভূতিগুলো ঠিক বুঝিয়ে উঠতে পারবো না। ভালোবাসার সঠিক ব্যাখ্যা কি আমি জানি না, কিন্তু আমি তোকে। কথাটি বলে রুদ্রিক থেমে যায়। রুদ্রিক বলতে যেও বলতে পারছে না। কোথাও তার যেন জড়তা কাজ করছে। কুলকুল করে ঘামছে রুদ্রিক। অনেক কিছু সে বলতে চাচ্ছে, তবুও কেন কথা বের হচ্ছে না রুদ্রিকের মুখ থেকে। তখনই কাজল তাকে পেছন থেকে জড়িয়ে চিৎকার করে বলে উঠল, ভালোবাসি ছোট সাহেব, অনেক অনেক ভালোবাসি আপনাকে। রুদ্রিক স্তব্ধ হয়ে যায়। তার হাত পা মৃদু কাঁপছে তার। সে ঠিক শুনল তো? আমি ওনাকে আরেকটু শক্ত করে জড়িয়ে বললাম, তনয় ভাই আমার প্রথম ভালোবাসা। তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার জায়গা আলাদা, কিন্তু আপনি আমার ভালোবাসা, যাকে ভুলে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার জায়গা কেউ নিতে পারবে না। আমার মনে এই জায়গাটি আপনি নিজে তৈরি করেছেন ছোট সাহেব। আপনি সত্যিই অসাধারণ। এইবার রুদ্রিক আর চুপ থাকতে পারল না। সেও পেছন ঘুরে কাজলকে জড়িয়ে ধরে বলে উঠল, ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি কাজল। তুই শুধু আমার, তুই রুদ্রের কাজল। কথাটি বলেই রুদ্রিক কাজলের কপালে গভীরভাবে চুমু খেল। কাজল আবেশে চোখজোড়া বন্ধ করে নিল। রুদ্রিক কাজলের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। কাজল রুদ্রিকের বুকে লেপ্টে রইল। তাদের সুন্দর ভালোবাসাময় মুহূর্ত যেন গোধূলির বেলার সাথে নির্বিশেষে মিশ্রিত হয়ে গেল। কাজল, তুই যদি আমার এত কাছে থাকিস, তাহলে আমি কিন্তু রোমান্টিক মোডে চলে আসব। পরম ভালোবাসা নিয়ে রুদ্রিকের বুকে লেপ্টে রয়েছে কাজল। কাজলের দুষ্টুমির কথা আন্দাজ করতে পেরে রুদ্রিকের বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলে, তাহলে আপনার মনে সারাদিন এইসব চলে? চলবেই তো, এতগুলো গার্লফ্রেন্ড থাকলে তো হবেই। রুদ্রিক কাজলের কোমর চেপে ধরে বলে, না রে কাজল, শুধু তুই কাছে থাকলে আমার মোডটা রোমান্টিক হয়ে ওঠে। কাজল কিছু একটা ভেবে রুদ্রিকের থেকে দূরে সরে এসে বলে, বাট এখন তো সবগুলো গার্লফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ। রুদ্রিক ভ্রু কুঁচকে বলে, কেন করব? ওরাও তো আমার গার্লফ্রেন্ড, তাই না? আমি যদি ব্রেকআপ করে ফেলি, ওদেরও তো খারাপ লাগবে, তাই না? মনটা ভেঙে যাবে। আমি কারো মন ভেঙে দিতে পারি না। রাফসিন শেখ রুদ্রিকের মনটা আবার বিশাল, বলো।
ছোট সাহেবের কথা শুনে আমার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। আমি ক্ষিপ্ত গলায় বলে উঠলাম, ঠিক আছে, তাহলে আপনার সেই গার্লফ্রেন্ডদের নিয়েই থাকেন, আমি গেলাম। কথাটি বলে আমি চলে যেতে নিলেই উনি পেছন থেকে আমায় জড়িয়ে আমার কাঁধে নিজের থুতনি রেখে বললেন, সত্যি কাজল, তুইও বাচ্চাই রয়ে গেলি। তোর রুদ্রিকের মনে শুধু তুই ছাড়া আর কে আছে বল? আমি ওনার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আমি আপনার মনে নিজের উপস্থিতি ছাড়া আর কাউকে সহ্য করব না, বলে দিলাম। আমার কথা শুনে উনি কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে উঠলেন, কিন্তু আমার মনে আমার একটা গার্লফ্রেন্ড আছে, যাকে আমি তোর থেকে বোধহয় বেশি ভালোবাসি। ছোট সাহেবের কথা শুনে আমার মনে অজানা ভয় ঢুকে গেল। আমি আমতা আমতা করে উঠলাম, কে সে? ছোট সাহেব বললেন, কে আবার? আমার ছোট্ট গার্লফ্রেন্ড মুস্কান। কথাটি বলে উনি হেসে উঠলেন, যাকে বলে খিলখিলানো হাসি। আমিও হেসে উঠলাম, সত্যি উনিও পারেন। তনয় কিছুটা রাগ নিয়েই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। আজ কাজল তাকে যথেষ্ট অপমান করেছে বটে, তার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা বলে লাপাত্তা। তার মধ্যে ফোনটাও ধরছে না। তনয় ভেবে নিয়েছে কাজলের কাছে এর জবাব চাইবে। কথাটি ভেবে তনয় পা বাড়ালে সে খেয়াল করে ছুটকি রাস্তার একপাশে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। ছুটকি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে কেন? না, ব্যাপারটা দেখতে হবে। কথাটি ভেবে তনয় ছুটকির কাছে গেল। এদিকে ইকবাল শিকদার তার মেয়ে মিশুকে নিয়ে আজ শেখ বাড়িতে এসেছেন। ইকবাল শিকদারকে দেখে আফজাল শেখ এবং ঈশানী শেখ এগিয়ে আসেন। আফজাল শেখ বলে ওঠেন, আসুন ইকবাল সাহেব। ইকবাল শিকদার আর মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে। ঈশানী শেখ মিশুর থুতনি উঁচু করে বললেন, ভারী মিষ্টি মেয়ে তুমি, নাম কি তোমার? মিশু হেসে বলে, জি মিশু। ঈশানী শেখ ইকবাল শিকদারের দিকে তাকিয়ে বললেন, ভারী মিষ্টি মেয়ে আপনার, আমার রুদ্রিকের জন্য একেবারে উপযুক্ত। মিশু খানিকটা লজ্জা পায়। তখনই জেসমিন শেখ এসে ইকবাল শিকদারকে সালাম দেয়। ইকবাল শিকদার এইবার আফজাল শেখের দিকে তাকিয়ে বললেন, সবাইকে তো দেখেছি, কিন্তু রুদ্রিক কোথায়? ইকবাল শিকদারের প্রশ্নে ঘাবড়ে যায় ঈশানী। সে তো রুদ্রিককে ফোনেই পাচ্ছে না। ঈশানী শেখ কোনো রকম হেসে বললেন, রুদ্রিক একটা কাজে আটকে গেছে, এখনই চলে আসবে, ততক্ষণে না হয় কিছু নাস্তা সেরে নিন। ইকবাল শিকদার বললেন, তা মন্দ বলেননি। তাহলে আমরা না হয় রুদ্রিকের জন্যই অপেক্ষা করি। ঈশানী শেখ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। অন্যদিকে, নিশ্চয়ই মুস্কান এবং মায়াকুঞ্জ বাড়ির সম্পর্কে তুই সবকিছুই জানিস, তাই না? আমার দিদুন সবকিছুই বলে দিয়েছে। কিভাবে তোরা আমার পিছনে পিছন মায়াকুঞ্জ বাড়িতে চলে গিয়েছিলি? ছোট সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে বললাম, আমি জানি কাজটা আমার ঠিক হয়নি, আমি সত্যিই দুঃখিত। হয়তো ঠিক হয়নি, কিন্তু কাজল, তুই যদি আমার মায়াকুঞ্জ বাড়ির সম্পর্কে না জানতি তাহলে তোর মনে একটা সংশয় থাকতো। তার থেকে সবকিছু ক্লিয়ার হয় ভালো, তাই না? আমি মাথা নাড়িয়ে ওনার বুকে মাথা রেখে বললাম, আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ছোট সাহেব। উনি বলে উঠলেন, ধন্যবাদ তো আমার তোকে দেওয়া উচিত কাজল, আমার জীবন আসার জন্যে। জানিস কাজল, লাইফটা তখনই সুন্দর যখন নিজের জীবনে সঠিক কোনো মানুষের প্রবেশ হয়। ওনার কথা শুনে আমিও মাথা নাড়িয়ে বললাম, জীবনে তো কত মানুষেরই আগমন হয়, কিন্তু সঠিক মানুষ একবারই আসে। তনয় ভাই আমার জীবনের প্রথম ভালোবাসা হলেও আমার জীবনের সঠিক ভালোবাসা হলো আপনি ছোট সাহেব। ছোট সাহেব মিষ্টি হেসে বললেন, ভালোবাসি। আমি লাজুক হাসলাম। ছোট সাহেব কিছু একটা ভেবে 1 সেকেন্ড বলে একটু সাইডে চলে গেলেন। আমিও নদীর এ পাশে দাঁড়ালাম। সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি, উপরে রক্তিম উদার আকাশ। গোধূলি লগ্নে উন্মুক্ত নদীর তীরে দাঁড়ালে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আকাশের রক্তিম রঙে নদীর জল রঙিন হয়ে ওঠে। ছোট সাহেব এসে আমার পাশে দাঁড়ালেন। ওনার কাঁধে মাথা রেখে বললাম, আজকের দিনটা আমার জীবনের সব থেকে বেশি বিশেষ মুহূর্ত, যা আমার গোধূলি বেলার স্মৃতিতে লিপিবদ্ধ থাকবে। উনি অবাক হয়ে বললেন, গোধূলি বেলার স্মৃতি? গোধূলি বেলার স্মৃতি। গোধূলি আমার বড্ড পছন্দ বলে আমার সাথে গোধূলিতে ঘটে যাওয়া সব কিছু আমি আমার প্রিয় ডায়েরিতে আবদ্ধ করে রেখেছি, যার নাম গোধূলি বেলার স্মৃতি। বাহ, ভালোই তো। আচ্ছা কাজল, তুই তোর চোখ বন্ধ কর। ছোট সাহেবের কথা শুনে আমি বলে উঠলাম, কেন? উনি বিরক্ত নিয়ে বললেন, তুই বন্ধ করবি না নাকি বেশি কথা বলিস? ওকে, আমি এক্ষুনি বন্ধ করছি।
আমি চোখ বন্ধ করার সাথে সাথেই আমার পায়ে কারো আলতো হাতের স্পর্শ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখি ছোট সাহেব আমায় পরম যত্নে একজোড়া সোনার নূপুর পরিয়ে দিচ্ছেন। আমার পায়ে হাত দিচ্ছেন কেন ছোট সাহেব, ছাড়ুন। কথাটি বলে সাথে সাথেই উনি থমকে বলে উঠলেন, বেশি কথা বলিস, কাজল একদম নড়াচড়া করবি না। কথাটি বলেই উনি নূপুরটি পরিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, নূপুরটা তোর বায়ে বড্ড বানিয়েছে কাজল। আজকের দিনে আমার দেওয়া ছোট্ট উপহার, কখনো এই নূপুর নিজের কাছ থেকে দূরে রাখবি না। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, কিসের ছোট্ট উপহার? আপনার দেওয়া প্রত্যেকটা উপহার আমার কাছে খুব খুব স্পেশাল। উনি আমার দিকে ঝুঁকে বললেন, এই উপহারগুলোই প্রত্যেক মুহূর্তে তোকে মনে করিয়ে দিবে আমি তোর অস্তিত্বে সবটুকু অংশ জুড়ে রয়েছি। কথাটি বলেই ছোট সাহেব আমাকে আচমকা কোলে তুলে নেন। আমি কিছু বলবো তার আগেই উনি আমাকে থামিয়ে বললেন, তোকে কুড়েঘরটা ঘুরিয়ে দেখাবো, চল। আমি হাঁটতে পারি, তাই যেতে পারবো। তুই বড্ড আনরোমান্টিক কাজল, দেখেছিস আমি একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছি, কিন্তু তুই আমার রোমান্টিকের মুডের 12টা বাজাচ্ছিস। ছোট সাহেবের কথা শুনে আমি হেসে উঠি। ছোট সাহেব ও আমাকে নিয়ে হাঁটতে থাকেন সেই বেলি ফুলের রাস্তা দিয়ে। উনি আমাকে কোলে করে কুড়ে ঘরের সামনে নিয়ে নামিয়ে দেন। আমিও নেমে পড়ি। ভেতরটা যেন আরও সুন্দর, চারপাশে ছোট্ট ফুলের তোড়া, পাশে ছোট্ট একটি দোলনা, তাও বেলি ফুল দিয়ে সাজানো। দোলনার পাশে ছোট্ট একটি টি টেবিল। ছোট সাহেব আমাকে ইশারা করে টি টেবিলের পাশের চেয়ারে বসতে বললেন। আমিও বসে পড়লাম। চারদিকে চোখ বুলিয়ে বললেন, এই কুড়ে ঘরের সম্পর্কে কখনো তো কিছু শুনিনি। তাছাড়াও ঢাকা শহরেও এরকম জায়গা সত্যিই দেখতে পাওয়া মুশকিল। ছোট সাহেবও বলে উঠলেন, এই কুড়েঘরটার নাম বেলি ফুলের কুঞ্জ। আমি আনমনে বলে উঠলাম, বেলি ফুলের কুঞ্জ। আমার ফুপি আম্মুর বড্ড শখের একটি জায়গা ছিল এই বেলি ফুলের কুঞ্জ জায়গাটি। আমার ফুপি আম্মু নিজে এইরকম নির্জন জায়গা খুঁজে নিজের হাতে এখানে এই কুড়েঘরটা সাজিয়েছিল। আমাকেও এখানে সবসময় নিয়ে আসতো ফুপি আম্মু। ফুপি আম্মুর যখন মন খারাপ থাকতো তখন আমাকে নিয়ে এখানে আসতো। আমাকে বড্ড ভালোবাসতো ফুপি আম্মু। কথাটি বলতে বলতে ওনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আমি ছোট সাহেবের দিকে তাকিয়ে বললাম, কে এই ফুপি আম্মু ছোট সাহেব? আমি তো যতটুকু জানি আপনার দুজন পিপি। না, আমার 3 জন পিপি। তার মধ্যে আমার মেজ পিপিকে আমি ভালোবাসি, যে ফুপি আম্মু বলে রাখতাম। সে আমার মায়ের থেকে কোনো অংশে কম আমাকে ভালোবাসিনি, বরং আমাকে বেশি ভালোবাসে। ছোট সাহেবের কথায় আমি বলে উঠলাম, তার কথা তো কখনো শুনিনি। শুনবে কি করে? তার অস্তিত্ব যে সকলে থেকে আড়াল করেছে আফজাল শেখ। আমার ফুপি আম্মুকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল আফজাল শেখ এবং জেসমিন শেখ। বলতে গেলে এক প্রকার মেরেই ফেলেছিল তারা আমার ফুপু আম্মুকে। ছোট সাহেবের কথা শুনে আমি যেন আকাশের থেকে পড়লাম। কি বলছেন উনি? বড় সাহেব এবং ম্যাডাম মিলে ছোট সাহেবের ছোট পিপিকে মেরে ফেলেছে? আমার ভাবনার মাঝেই উনি তাতে দাঁত চেপে বললেন, সত্যি বড় কঠিন রে কাজল। কি ভয়ঙ্কর ঘটনা আমি নিজে ছোটবেলায় দেখেছি, তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ওদের জন্য আমার সব থেকে কাছের মানুষকে আমি হারিয়েছি। আমি বলে উঠলাম, কি এমন হয়েছিল অতীতে? ছোট সাহেব অশ্রুমাখা দৃষ্টিতে তাকিয়ে বললেন, জানতে চাস কি হয়েছিল অতীতে? শুনতে পারবি তো সেই ভয়ঙ্কর অতীত? পারবো। ছোট সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে শোন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবে কান্না করছো কেন? রাস্তা কি কান্না করার জায়গা? যত সব। তনয়ের ধমকে যেন ছুটকির কান্নার মাত্রা আরও বেড়ে গেল। তনয়ের মাথায় হাত। তার ধমকের বদলে ছুটকির কান্না থামার বদলে আরও বেড়ে গেল। রাস্তায় সবাই তনয় এবং ছুটকির দিকে আর চোখে তাকিয়ে আছে। তনয় পড়েছে অস্বস্তিতে, কিন্তু সেদিকে ছুটকির খেয়াল নেই। সে তো নিজের মতো ভ্যা ভ্যা করে কান্না করতে ব্যস্ত। তনয় বলে উঠল, এইভাবে চিৎকাতুনির মতো রাস্তায় কান্না করো না, সবাই দেখছে তো। ছুটকি কান্না মিশ্রিত গলায় বলল, আমার কত দুঃখ আপনি জানেন, তাই নিজের দুঃখে কান্না করছি। এখন কি রাস্তায় আপনার জন্য কান্নাও করতে পারবো না? কথাটি বলে ছুটকি আর এক দফা কেঁদে উঠল। তনয় পড়েছে মহা ঝামেলায়। সে ছুটকির দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, ডোন্ট ক্রাই, টেক ইট। রাস্তার লোকজনেরা এগিয়ে এলো। একজন লোক এগিয়ে এসে তনয়কে উদ্দেশ্য করে বললেন, সমস্যা কি ভাই? নিজের স্ত্রীকে এইভাবে কাঁদাচ্ছেন কেন? স্বামী স্ত্রী ঝগড়া হলে বাসায় গিয়ে সমাধান করুন। তনয় ভ্যাবাচাকা খেয়ে গেল। স্ত্রী মানে কি? তনয় কিছু বলবে তখনই আরেকজন মহিলা এসে বলল,
এদের দেখেই মনে হচ্ছে এরা সদ্য বিবাহিত দম্পতি। আমার মনে হয় কি এখন ওনাদের মতো ছেড়ে দেওয়াই ভালো। এসব ছোটখাটো ঝামেলা সবার মধ্যেই হয়ে থাকে। মহিলার কথা শুনে সবাই মাথা নাড়ায়, তারপর তারা চলে যায়। তনয় তাদের ডেকে ওঠে। আরে ভাই, আপনার ভুল বুঝছেন, আমরা স্বামী স্ত্রী না। যা বাবা, চলে গেল। তনয় বিরক্তি নিয়েই ছুটকির দিকে তাকালো। ছুটকি আজকে লাল রঙের একটি জামদানি শাড়ি পরেছে। তাকে দেখে যে কেউ বলে দিবে সে সদ্য বিবাহিত নববধূ। তনয় বুঝেছে রেগে থাকলে কিচ্ছু হবে না, তাই সে কোমল কণ্ঠে বলল, আচ্ছা ছুটকি, রাস্তায় ভাবে দাঁড়িয়ে থাকলে কি কিছু হবে বলো? তার থেকে বরং তুমি আমার সাথে আমার গাড়িতে উঠো, আমি তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি। রাস্তায় যাওয়ার সময় তোমার প্রবলেমটা শুনবো, দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। ছুটকি তনয়ের দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলল, আপনি কিসের সমাধান দিবেন? জানেন আজকে আমার একমাত্র ক্রাশ আমাকে রিজেক্ট করছে। এই প্রথম একটা ক্রাশ খেলাম, তাও রিজেক্ট পেলাম। আচ্ছা আমাকে কি দেখতে অসুন্দর বলুন? তনয় এক পলক ছুটকির দিকে তাকালো। মেয়েটা সত্যিই খুব মায়াবী। এই মায়াবী মুখ দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। মেয়েটির কথা বলার ধরন আরও আকর্ষণীয়। তনয় মিষ্টি হেসে বলল, অবশ্যই, তুমি খুব সুন্দর। নিশ্চয়ই তোমার ক্রাশের কোনো সমস্যা আছে। আচ্ছা বাদ দাও, এখন আপাতত গাড়িতে উঠো ফার্স্ট। ছুটকি মাথা নাড়ালো। এদিকে ছোট সাহেব আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমার কাছে এসে বললেন, আমারে ফুপি আম্মুর নাম ছিল কুঞ্জ। খুব মিষ্টি দেখতে ছিল সে। ঘটনার সূত্রপাত ঘটে 15 বছর আগে। তখন আমার বলতে গেলে আমার 7 বছর হবে। দিয়া পিপি তখন টেনে পড়তো। আমার ঈশানী পিপি তার সংসার নিয়ে ব্যস্ত ছিল। আমি বলে উঠলাম, ঈশানী ম্যাম বিবাহিত ছিলেন? ফুপি আম্মু মারা যাওয়ার পর কোনো এক কারণে ঈশানী পিপির ডিভোর্স হয়। তো মেইন কথায় আসি, আমি একেবারে ছিলাম মা ভক্ত যাকে বলে। মাকে ছাড়া আমার চলতোই না। তখন আফজাল শেখ অর্থাৎ আমার বাবার ব্যবসা সবেমাত্র লাভের আশা দেখেছিল। বা আমার বাবাকে বিভিন্ন দেশে যেতে হতো ট্যুরের জন্য। বাবা সেখানে খেয়াল রাখার জন্য মাও চলে যেত। আমার সব খেয়াল আমার ফুপি আম্মুই রাখতো। অতীতে রুদ্রিক জেসমিন শেখের আঁচল ধরে বলে, মা আমিও যাব তোমার সাথে। জেসমিন শেখ রুদ্রিকের মাথায় হাত বুলিয়ে বলে, না বাবা, তোমাকে এখন কি করে নিয়ে যাবো আমাদের সাথে? তুমি তো ছোট তাই না? সামনে স্কুলে তোমার এক্সামও আছে। তুমি তোমার ফুপি আম্মুর কাছে থাকবে, ওকে? একদম লক্ষ্মী ছেলের মতো। আমি খুব তাড়াতাড়ি আমার বাবাটার কাছে চলে আসবো। রুদ্রিক মুখ ফুলিয়ে বলে, মা তুমি তো এই 2-3 মাসের আগে ফিরেই আসো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না মা। জেসমিন শেখ মমতার সাথে বললেন, কয়েকটা দিন কষ্ট করো বাবা, তোমার ড্যাডির এখন অনেক কাজ, তাই আমাকেও তার সাথে যেতে হচ্ছে। তুমি ফুপু আম্মুর কাছে থেকো কেমন? আমি তোমাকে প্রতিদিন ফোন করব। তখনই আফজাল শেখ এসে তাড়াহুড়ো করে এসে বললেন, রুদ্রিক মাই বয়, তুমি চিন্তা করো না, আমি এবং তোমার মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ওকে ডিয়ার। আফজাল শেখ নিজের বোনের দিকে তাকিয়ে বলে, কুঞ্জ ছেলেটার খেয়াল রাখিস। কুঞ্জ মুচকি হেসে বলে, তুমি কোনো চিন্তা করো না ভাইও। জেসমিন শেখ নিজের ছেলের দিকে তাকিয়ে আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত সম্ভব বেরিয়ে পড়ে। রুদ্রিক তাদের চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিচের রুমে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ছোট্ট রুদ্রিক। দিয়া বারবার বোঝাচ্ছে মা চলে আসবে, কিন্তু রুদ্রিক মানতে নারাজ। তখনই কুঞ্জ খাবার নিয়ে এসে বলে, কি হয়েছে আমার রুদ্রিক বাবাটার? দিয়া কোমরে হাত দিয়ে বলে, কুঞ্জ আপাই দেখ, রুদ্রিককে কখন ধরে বলছি কিছু খেয়ে নিতে, কিন্তু না, সে খাবে না। কান্নাকাটি করে কি হবে বল? কান্নাকাটি থেকে সেলফি তোলা ঢের ভালো। সত্যি দিয়া, তুইও না। আচ্ছা রুদ্রিক, বাবাটা আমার একটু খেয়ে নে। রুদ্রিক মুখ ঘুরিয়ে নেয়। কুঞ্জ মুচকি হেসে বলে, রুদ্রিক যদি আমার হাতে না খায় তাহলে তার ফেভারিট পাস্তা আমি দিয়াকে খাইয়ে দিব। অ্যান্ড রাতে দিয়াকে অনেক স্টোরিও শোনাবো। বেলি ফুলের কুঞ্জে দিয়াকেও নিয়ে যাব, রুদ্রিককে নিব না। রুদ্রিক কথাটি শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ফুপি আম্মু আমি খাবো। কুঞ্জ হেসে রুদ্রিকের পরম মমতা নিয়ে খাইয়ে দেয়। রুদ্রিককে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করে। রুদ্রিককেও খিলখিল করে হেসে ওঠে। রুদ্রিক তার ফুপি আম্মুকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ ফুপি আম্মু। লাভ ইউ টু সোনা। ছোট সাহেব থামলেন। আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনে যাচ্ছি। সত্যি ছোট সাহেবের ফুপি আম্মু কত ভালো ছিলেন।
ছোট সাহেব কুড়ে ঘরের দিকে তাকিয়ে বললেন, এই জায়গাটা ফুপি আম্মুর সব থেকে প্রিয় জায়গা ছিল বলে এই জায়গাটির নাম ফুপি আম্মুর নামের সাথে মিলিয়ে রেখেছিলেন, বেলি ফুলের কুঞ্জ। ফুপি আম্মু মারা যাওয়ার পর আমি এখানে এসে এই জায়গাটির দেখাশোনা করতাম। এখন অবশ্য এই জায়গাটির দেখাশোনা মজনু চাচা করেন। আমি ওনার দিকে এগিয়ে বলে উঠলাম, ছোট সাহেব আপনার ফুপি আম্মু কিভাবে মারা গিয়েছিলেন? মানে কি এমন কারণে সুইসাইড করেছিলেন? ছোট সাহেব বললেন, যেদিন বাবা মা ট্যুর থেকে ফিরে আসলো সেদিন জানতে পারলাম আমাদের ঘরে আরেকজন অতিথি অর্থাৎ আমার ছোট ভাই বোনের আগমন ঘটবে। জানিস কাজল, আমি সেদিন খুব খুশি হয়েছিলাম, কিন্তু মা আমাকে আগের থেকে বেশি অবহেলা করত। নিজেকে এবং নিজের বেবিকে নিয়ে সারাদিন থাকতো। আমাকে বলতে গেলে মা টাইমই দিত না। তখন ফুপি আম্মু আমাকে আগলে রাখত। যখন মায়ের 7 মাস চলে সেদিন হঠাৎ রাতে পিপির ঘর থেকে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়। অতীতে রুদ্রিকের ঘুম ভেঙে যায়, তাই সে তার ফুপি আম্মুর রুমে গিয়ে দেখে তার বাবা বেল্ট দিয়ে তার ফুপু আম্মুকে অনবরত মেরে যাচ্ছে। আফজাল শেখ চিৎকার করে বলে ওঠে, কুঞ্জ, তোকে আর একবার বলে দিচ্ছি, তুই তোর বাচ্চা নষ্ট করবি। কোন চিচিয়ে বলে, আমাকে যত ইচ্ছে মারো, তবুও আমি নষ্ট করব না। জেসমিন শেখ এগিয়ে এসে বললেন, এই বাপকে নষ্ট করে ফেলো কুঞ্জ, এই সন্তানকে সমাজ মেনে নিবি না। কুঞ্জ ক্ষিপ্ত গলায় বলে, কিসের পাপ? ও আমার সন্তান, তাকে আমি কিছুতেই শেষ হতে দিতে পারবো না। আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই নষ্ট করব না। ও আমার সন্তান। আফজাল শেখ এইবার জোরে বেল্টের বাড়ি দিতে থাকে। কুঞ্জ ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রুদ্রিক বাইরে থেকে জোরে দরজা ধাক্কা দিতে দিতে বলে, তোমরা আমার ফুপি আম্মুকে এইভাবে মারছো কেন? ছেড়ে দাও বলছি। ফুপি আম্মু। আফজাল শেখ জেসমিন শেখকে ইশারা করেন। জেসমিন শেখ বেরিয়ে এসে রুদ্রিকের হাত ধরে গম্ভীর কণ্ঠে বললেন, রুদ্রিক, এক্ষুনি ঘরে চলো। রুদ্রিক কাঁদতে কাঁদতে বলে, বাবা ফুপি আম্মুকে এইভাবে মারছে কেন? বাবাকে আটকাও না প্লিজ মা, আমাকে যেতে দাও মা, ফুপি আম্মু কষ্ট পাচ্ছে। কথাটি বলে রুদ্রিক যেতে নিলে জেসমিন শেখ থমকে পড়লেন। রুদ্রিক, তুমি যাবে না বলে দিলাম, যা হচ্ছে হতে দাও। রুদ্রিক তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমার ফুপি আম্মু মার খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আমি তোমার মতো পচা নই আম্মু, তুমি খুব পচা, খুব বাজে তুমি। রুদ্রিকের কথা শুনে জেসমিন শেখ রুদ্রিকের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রুদ্রিক কেঁদে দেয়। জেসমিন শেখ বললেন, প্রচন্ড অসভ্য হয়ে গেছে তুমি রুদ্রিক, এক্ষুনি তুমি আমার সাথে যাবে রুদ্রিক। কথাটি বলেই জেসমিন শেখ এক প্রকার টেনে হিচড়ে রুদ্রিককে নিয়ে যায়। আফজাল শেখও কুঞ্জের ঘর থেকে বেরিয়ে যায়। সে বুঝে গিয়েছেন কুঞ্জকে বুঝিয়ে কিচ্ছু হবে না। রুদ্রিক শুধু এক পলক তাকায় তার ফুপি আম্মুর দিকে। কিভাবে ব্যথায় সে কাতরাচ্ছে। রুদ্রিকের কষ্ট হচ্ছে, সে কিচ্ছু করতে পারছে না। তার পরদিন সবাই যেন থমকিয়ে যায়। কুঞ্জের ঘরে তার ঝুলন্ত মৃতদেহ ঝুলছে। রুদ্রিক স্তব্ধ হয়ে যায়। সে আসলে বুঝতে পারছে না তার ফুপু আম্মু পৃথিবীতে নেই। কিছু একটা বুঝিয়ে রুদ্রিক জোরে ফুপু আম্মু বলে চিৎকার করে ওঠে। বর্তমানে ছোট সাহেব বললেন, সেদিন যদি জেসমিন শেখ আমাকে না আটকাতো তাহলে বোধহয় আমার ফুপি আম্মু বেঁচে থাকতো। সব থেকে বেশি এই মৃত্যুর পিছনে যার হাত রয়েছে সে হলো আফজাল শেখ, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আমি চেয়ারে থপ করে বসে পড়ি। অতীতে শেখ বাড়িতে ঘটে যাওয়া এসব ভয়ঙ্কর অতীত শুনে যেন আমি এক প্রকার থমকে গেলাম। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি ছোট সাহেবের দিকে তাকালাম। দরজার পাশে দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে ওনারও নোনা জল গড়িয়ে পড়ছে অনবরত। কতটা কষ্ট ভেতরে নিয়ে প্রতিনিয়ত উনি নিজের সাথে নিজের লড়াই করে চলেছেন। কেন যেন মনে হচ্ছে এই মৃত্যুর পেছনে রহস্য আছে, যা আমাকে জানতে হবে। কিন্তু আপাতত আমাকে ছোট সাহেবের মন ভালো করতে হবে। ছোট সাহেব সামনের দিকে তাকিয়ে বললেন, দুনিয়াটা বড্ড কঠিন রে কাজল। কিছু কিছু আর্তনাদ শুধু ঘরের 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকে। আমি ওনার দিকে এগিয়ে বললাম, ছোট সাহেব, আমি কখনো বলবো না আপনার সব দুঃখগুলো ভাগ করে দিন, কেননা দুঃখ শুধু একান্ত নিজের। কিন্তু একটা কথা বলতে পারি, আপনার একাকিত্বের সময় আপনি আপনার কাজলকে সবসময় পাবেন। রুদ্রিক মুচকি হাসি দেয়। আজকে যেহেতু স্পেশাল দিন, সো এখন এসব কথা বাদ। আজকে সব কিছু স্পেশাল হবে। আচ্ছা, আপনি তো গিফট দিলেন, এবার আমার দেওয়ার পালা। কি গিফট? ওনার প্রশ্নে আমি ওনার আরেকটু কাছে গিয়ে ওনার শার্টের কলার টেনে ওনাকে আমার নিজের কাছে টেনে নিই।
এতে উনি আমার দিকে ঝুঁকে পড়েন। আমি খানিকটা লজ্জা নিয়ে ওনার গালে আলতো করে চুমু খাই। কাজলের এমন কাণ্ডে রুদ্রিক যেন শকড। নিজের করা কাণ্ডে কাজল লজ্জা পেয়ে চলে যেতে নিলে রুদ্রিক খপ করে কাজলের হাত ধরে ফেলে। আমাকে রোমান্টিক মুডে এনে তুই কোথায় যাচ্ছিস জান? তোরও তো একটা গিফট পাওয়া দরকার, তাই না? কথাটি ছোট সাহেব আমাকে নিজের দিকে টেনে নেয়। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। রুদ্রিক মিটমিট করে হাসছে, আর শুভ্ররাঙা পরীর লজ্জায় যেন গালগুলো একেবারে লাল হয়ে গিয়েছে। রুদ্রিক কাজলের ঠোঁটের দিকে এগোতে থাকে। ছোট সাহেব এগোতে দেখে আমি কিছুটা অস্বস্তি নিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলি। রুদ্রিক হেসে কাজলের কপালে চুমু খায়। কাজল চোখ বন্ধ করেও প্রশান্তির হাসি দেয়। রুদ্রিক বলে, তুই আমার হৃদয় হরণী, তুই আমার শুভ্ররাঙা পরী। এই পৃথিবীতে সব থেকে বেশি যদি আমার কেউ আপন হয়, সে হলো তুই। আমি আমার জীবনের প্রতিটা অনুভবে তোকে অনুভব করি। তোর প্রতি আমার ভালোবাসার অধিকার রয়েছে, ঠিক তেমনি তোরও আমার প্রতি ভালোবাসার অধিকার রয়েছে। আমি ছোট সাহেবের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার অধিকার লাগবে না ছোট সাহেব, আমার শুধু আপনাকেই লাগবে। ভালোবাসি আপনাকে, ভালোবাসার টানে হলেও আপনাকে আমার বড্ড চাই ছোট সাহেব। কথাটি বলে আমি ছোট সাহেবকে জড়িয়ে ধরি। রুদ্রিকও হেসে ফেলে। রুদ্রিক কাজলের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, এখন আপনার বাড়ি যাওয়ার সময়, সো চলুন এখন যাওয়া যাক। আমি ওনার বুকে মাথা রেখে কোনো রকম মাথা নাড়াই, যদিও যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে তো হবে। রুদ্রিককেও বুকের মাঝে কিছুক্ষণ রেখে দেয় তার শুভ্র রাঙা পরীকে। দিয়া খেয়াল করছে ইদানিং লাজুক খুব মুচকি মুচকি হাসছে। দিয়ার কেমন যেন খটকা লাগলো। কোথায় যেন সে শুনেছে মানুষ নতুন নতুন প্রেমে পড়লে নাকি বেশি বেশি মুচকি হাসে।